গল্প আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি, পর্ব ৮। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। মেহেরুনকে বাড়িতে নিয়ে আসার পর অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি এহসানের পক্ষে। তাই এহসান তাদের পারিবারিক মহিলা ডাক্তারকে ফোন করে নিয়ে আসে। ডাক্তার এসে মেহেরুনকে পরীক্ষা নিরীক্ষা করে এহসানকে জানান, মেহেরুন অতিরিক্ত ভয় এবং হেজিটেশনের কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কিছু মেডিসিন নিলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার পর এহসান মেহেরুনের পাশে বসে রইল। তার চাহনি যেন আটকে গেছে মেহেরুনের মুখের ওপর। এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছে না। মেহেরুনের মুখে প্রশান্তি, তার চুলে এলোমেলো, এমনকি অচেতন অবস্থায়ও তার সৌন্দর্য এহসানের হৃদয়ের শঙ্খের সুর তুলছে। কিন্তু সেই সুরে একাধারে টানাপোড়েনও রয়েছে। এহসান গভীরভাবে তাকিয়ে ভাবে, আচ্ছা যদি ওর কপালে একবার চুমু খাই, পাপ হবে কি? নিজের প্রশ্নের উত্তর যেন নিজেই খুঁজে পায়। মনে ভেসে ওঠে মেহেরুনের কড়া কথাগুলো, আপনার স্পর্শ আমার জন্য যে এক ভয়ঙ্কর কলঙ্ক। আবার মনে পড়ে, মেহেরুন তো তার হালাল নারী, তাহলে কি সত্যিই পাপ হবে? নিজেকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তার অন্তরে আরেকটি প্রশ্ন যেন বিদ্রোহ করে বসে, আমি তো নিজেই পাপ, তাহলে শখের নারীকে ছুঁয়ে সেই পাপের ভার বাড়ালে ক্ষতি কী? এদিকে ছোট তালুকদার বাড়ি প্রত্যেকটি সদস্য মন আজ দুদিন ধরে বিষাদে ভরে গেছে। ছোট তালুকদার মঞ্জিলে মনে হচ্ছে প্রাণহীন। কেন বা হবে না বলুন তো? এই মহলের প্রাণ মেহেরুনে যে মহলে আর নেই। দাদু দাদা, চাচা চাচিরা, চাচাতো ভাই বোন, আর রইল বড় ভাই মেহেরাজের কথা, সে তো কাঁদতে ভাসিয়ে দিচ্ছে দুনিয়া, আর বারবার ফোন দিচ্ছে আর একটা কথাই জানতে চাচ্ছে, তার কলিজার টুকরো বাড়ি ফিরানো হয়েছে কি না। আর ছোট ভাই মেহরুব, যে কিনা গুরুতর অসুস্থ। এহসানের লোকজন খুব বাজেভাবে মেরেছে ওকে, কিন্তু এসবে পাত্তা দিচ্ছে না। সে কতবার যেতে চেয়েছিল বড় তালুকদার বাড়ি, তার হিসেব নেই। কিন্তু মহিলারা তাকে বরাবরই অনেক কষ্টে বুঝিয়েছেন। নিজ ঘরে বসে নিজের বোনের জন্য চিৎকার দিয়ে কাঁদছে, কারণ সে জানে এহসান তার বোনকে তিলে তিলে শেষ করে দিবে। এই এহসান তালুকদার মানুষ নয়, এক ভয়ঙ্কর শিকারী, যার নজর যেটাতে পড়ে সেটা ছিনিয়ে নেয়। যদি সে জানতো এহসানের লক্ষ্য তার বোন ছিল, তাহলে সে মেহেরুনকে এই গ্রামে রাখত না। আজ সবাই অতি আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছেন। মনে করছে হয়তো মেহেরুনকে ফিরিয়ে এনেছে এহসানকে জায়গা ফিরিয়ে দিয়ে। কিন্তু তাদের আশা ভুল ধারণা, ভুল। যেভাবে গিয়েছে সেভাবেই আসলেন বাড়ির সব পুরুষরা। এটা দেখে এনিফা বেগম, মানে মেহেরুনের দাদি, তাড়াতাড়ি করে ছেলেদের সামনে গিয়ে দাঁড়ায় আর প্রশ্ন করে, আব্বা, আমার মেহেরুন কই? ওরে তো আনোনি। কই আমার সোনার টুকরো? মেহেরুন? বাবা ডুকরে কেঁদে ওঠেন মায়ের এমন প্রশ্নে। নিজের বড় ছেলেকে এভাবে কাঁদতে দেখে এনিফা বেগম হুঁশ উড়ে যায়। উনি কিছুই বুঝে উঠতে পারে না, তাই চিৎকার করে নিজের ছেলেকে বলে, কি হয়েছে? এমনভাবে কাঁদছিস কেন? আর আমার নাতনি কোথায়? তখন তৌফিক সাহেব বলেন, আম্মা, ওই কুত্তার বাচ্চা এহসান ওরে নিয়ে গেছে, আমাদের আম্মাজানকে নিয়ে গেছে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যান। বাড়ির মহিলারা আঁচলে মুখ চেপে কাঁদতে শুরু করে। মেহেরুনের দাদু সোফায় মাথা নিচু করে বসে থাকা উনার স্বামী মুস্তফা সাহেবের কাছে যান আর গিয়ে কান্না করে বলেন, আপনার জমি পেয়েছেন তো? হলো তো এখন আমার নাতনিকে খেয়ে মেরে ফেলবে ওই অমানুষ এহসানকে। আপনারা জানতেন না কি খারাপ ওই কুকুরটা? তাহলে কেন রাজি হইলেন এই নিকৃষ্ট চুক্তিতে? মুস্তফা সাহেব মাথা নিচু করে নেন। কী বা বলবেন? তার জন্যই তো তার ফুলের মতো নাতনির জীবন
বিষাদ কলঙ্কের ছেয়ে গেছে। কিছুক্ষণ পরে মেহেরুনের জ্ঞান ফিরে। ধীরে ধীরে চোখ মেলে দেখে এহসান তার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরুন ধীরে উঠতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এহসানের সাহায্য করার জন্য হাত বাড়ালে মেহেরুন তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে, বলেছি না স্পর্শ করবেন না, দূরে থাকুন আমার থেকে। আমার আপনার প্রতি ঘৃণা হয়। এহসান মেহেরুনের কথা শুনেও ধৈর্য ধরে থাকে, বিছানায় হেলান দিয়ে বসায়। মেহেরুনের ভেতরে তোলপাড় অনুভব করছে, তার অন্তর যেন জ্বলছে। নিজেকে সামলানোর জন্য বড় বড় শ্বাস নিতে শুরু করে। ঠিক তখন এহসান আজব এক প্রশ্ন ছুড়ে দেয় ওর দিকে, ওই ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, রায়ান। সে কে? মেহেরুন নীরব দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ধীরে বলে, আমার স্বামী। এই উত্তর শুনে এহসান ধৈর্য আর ধরে না। কেন কথা না ভেবে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় মেহেরুনের বাম গালে। অসুস্থ অবস্থায় এত জোরে চড় মেহেরুন সহ্য করতে পারে না। চোখের সামনে দুনিয়া উল্টে যেতে শুরু করে। মনে হয় আজরাইল আর সামনে এসে দাঁড়িয়েছে। মগজ যেন গলে কানের বাহিরে বেরিয়ে আসবে। এহসান তখন বজ্রকণ্ঠে চিৎকার করে বলে, তোর স্বামী আমি, তোর সবকিছু আমি। আর কোনোদিন তোর মুখে কোনো হারাম পুরুষের নাম শুনলে জিভ কেটে ছিঁড়ে ফেলবো, বেয়াদব নারী। মেহেরুন নিস্তেজ হয়ে পড়ে, মাথার বালিশ এলিয়ে দেয়। এত ভয়ঙ্কর চড় হজম করা তো সহজ ব্যাপার না। এহসান মেহেরুনকে আরও কিছু বলবে না, কারণ সে ভালো করেই অনুভব করতে পারছে এই থাপ্পড় হজম করা মেহেরুনের পক্ষে অতি সহজ নয়। তাই উঠতে বলে, থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস। এহসান এমন আদেশ করে কক্ষ ত্যাগ করে। মেহেরুন এখনও আগের মতোই শুয়ে আছে। এহসান নিচে আসে। বর্তমানে কেউ বাড়িতে নেই, পুরুষ মানুষ। তার আব্বা একটা বিচার সভায় গেছেন, আর তার দুই ভাই একজন ফ্যাক্টরির কাজ দেখতে গেছেন, অন্যজন অফিসের টাউনে। এহসান নিচে আসতেই হাসিব এসে বলে, ভাইজান, বাগানের আলতাফ হোসেন আইসা বসে আছে আপনার লাইগ্গা। এহসান বলে, ও হ্যাঁ, এরে তো বলছিলাম আসতে। আচ্ছা, তাহলে তুই চা নাস্তা তৈরি করার জন্য বল, আমি যাচ্ছি। আচ্ছা। এহসান যায় বাগানের কয়েকটা সাদা সেটের চেয়ারে টেবিল রাখা আছে মিটিং ও কথাবার্তা বলার জন্য। কারণ তালুকদার মঞ্জিলের নিয়মই বাইরে থেকে লোক আসবে, বাইরে বসে কথা বলে চলে যাবে। বাগানটা অনেক বড়, অনেক ফুলের গাছ, ফলের গাছ রয়েছে। শব্দের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আর আপনারা দেখেন কিন্তু লাইক টাইক করেন না, প্লিজ লাইক কমেন্ট করবেন।